তার বিরুদ্ধে হয়েছে, সেই ছাত্রনেতা আদৌ কি হাজিরা দেবেন? কারণ অনুব্রত মণ্ডলের এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর এই ছাত্রনেতার বিক্রমজিৎ সাউয়ের তার একটা ভিডিও ভাইরাল হয়, সেখানে তিনি একেবারে বোলপুর থানার আইসিকে হুমকি দিচ্ছেন। এই বিষয়টা সামনে আসে, আর কিছুটা সময়ের অপেক্ষা এবং তারপরে দেখা যাবে। অনুব্রত মণ্ডল তো নোটিশের একেবারে হাজিরা দেননি, তিনি এড়িয়ে গেছেন। বিক্রমজিৎ সাউকে যে নোটিশ পাঠানো হয়েছে তাতে তিনি হাজিরা দেন কিনা। কুসুমিতা। পার্থ ধন্যবাদ। অবশ্যই সকাল 10টায় সিউড়ি থানায় হাজিরা দেন কিনা বিক্রমজিৎ সাউ সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু বিক্রমজিৎ সাউ কি কারণে, তাকে এই জিজ্ঞাসাবাদ, তাকে হাজিরা, তাকে কেন ডেকে পাঠানো হলো, দেখুন একবার সেই ফেসবুক লাইভ। এই আইসি দুর্নীতিগ্রস্ত, বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল তুমি প্রমাণ করতে পারবে? তোমার দম আছে? ছিলে তো ভাই সিআইডিতে, গ্যারেজ পোস্টে। তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায়, সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে। তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা, কালোকে কালো বলার। তুমি বলো নি লিটন হালদার, তুমি মূর্খ। তুমি যদি হবো তুমি ডালে ডালে চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী। যদি অন্যায় করে থাকে আমি কোনো, আমাকে শাস্তি দিও। আমি আলোচনায় আসবো, শীর্ষেন্দু তাকে দিয়ে শুরু করবো। শীর্ষেন্দু তো একেবারে এই আইসি কে উদ্দেশ্য করে যে কদর্য কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল, তার পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি বিক্রমজিৎ সাউ সেই কথাই বলেছেন, তুলনামূলক অনেকটা ভদ্রভাবে, কিন্তু একেবারে একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, তাকে রীতিমতো হুমকি, হুঁশিয়ারি, বুঝে নেব, দেখে নেব, এ ধরনের মন্তব্য। অবশ্যই এই যে জিজ্ঞাসাবাদ প্রসেস যদি আমরা এটাকে ধরে নিই, তাহলে বিক্রমজিৎ সাউ অবশ্যই পার্ট অফ দ্য প্রসেস, কিন্তু কোথাও আসল মাথাটা সেটা হারিয়ে গেল। অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন না, পুলিশ চুপ করে বসে আছে। এখন শুধুমাত্র বিক্রমজিৎ সাউকে জিজ্ঞাসাবাদের জন্য, হাজিরার জন্য ডেকে পাঠিয়ে কোথাও কি নিজেদের মুখ রক্ষা করতে চাইছে পুলিশ? অপরাধ যত বড়ই হোক না কেন, অপরাধীরা যদি শাসক দলের ঘনিষ্ঠ হয়, তাহলে পুলিশি নিষ্ক্রিয়তা একটা বড় আকার ধারণ করছে। কেন, কিসের জন্য দুরকম হবে? এই তো বললেন যে ভারতীয় ন্যায় সংহিতার 132 নম্বর বিক্রমজিতেরও আছে, আজকে অনুব্রত মণ্ডলেরও আছে। অনুব্রত মণ্ডলের 75 যৌন হেনস্থা আর 132 সরকারি কাজে বাধা, দুটোই জামিন অযোগ্য ধারা। সেখানে 7 বছরের কম জায়গাতে কম সাজা, সেখানে নোটিশ দেওয়া হল, এটা নিয়ম। নোটিশ দেওয়ার পর যে মানুষ প্রভাব খাটাতে পারে অপরাধীদের বিরুদ্ধে, যে মানুষ প্রভাব খাটিয়ে প্রমাণ লোপাট করতে পারে, তাকে গ্রেপ্তার করা যেতে পারে, আইনের বইয়ে লেখা আছে। সেটা কি এসপি জানেন না? সব জানেন এসপি। এসপি কি করছেন? আজকে আইসি নিজের বাড়িতে তিনি মুখ দেখাতে পাচ্ছেন, খাকি পোশাক, পুলিশ, আইনের অভিভাবক, তারা এই জায়গায় এসে ঠেকেছে। আজকে সাধারণ মানুষ তাহলে যাবে কোথায়? আজকে যদি অন্য কেউ করতো, আজকে কোনো সাংবাদিক, কোনো সাধারণ মানুষ, ইউটিউবার, তাদের কি করতেন, তাদের কি করেছেন? আজকে অনুব্রত মণ্ডল নাকি আজকে সিকিউরিটি পায় কেন? আমাদের করে ট্যাক্সে উনি কে? এমএলএ, এমপি,
কিসের জন্য সিকিউরিটি পাবে? একদম আমরা অম্বিকেশ মহাপাত্রর ঘটনাও ভুলিনি, আমরা শিলাদিত্য চৌধুরীর ঘটনাও ভুলিনি, আমরা তানিয়া ভরদ্বাজের কথাও ভুলিনি। তবে অবশ্যই আপনাদের দেখাবো যে একদিকে অনুব্রত মণ্ডল দুবার হাজিরা তিনি এড়িয়ে গিয়েছেন, তারপরেও পুলিশ চুপ। পুলিশের কি স্ট্র্যাটেজি, কবে তারা নড়ে চড়ে বসবে, প্রশ্ন যখন এই নিয়ে, তখন যিনি বেড রেস্টের পরামর্শ দিয়েছেন অনুব্রত মণ্ডলকে, সেই ডক্টর হিটলার চৌধুরী, তিনি এবার কোথায় গেলেন? তার হদিশও তো মিলছে না। রীতিমতো তার কর্মক্ষেত্রে গিয়েও যেমন তার হদিশ পাওয়া গেল না, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তারাও বলছেন বাড়িতে কিন্তু একেবারে তালা। প্রতিবেশীরা কি বলছেন আগে দেখুন। ডাক্তারও জানি আমি, কিন্তু নাম বলতে পারবো। নাম বলতে গেলে আমাদের 3 নম্বর ফ্ল্যাটে আমাদের সেক্রেটারি যে পুরো ফ্ল্যাটটা, ওনাকে জানতে হবে। এটা ফ্ল্যাটটা ডাক্তার? হ্যাঁ, সন্ধ্যাবেলা আমি যখন গেলাম তখন তালা মারাই ছিল। এবার কখন আসে না আসে, আমরা তো ফ্ল্যাট তো একটা বন্ধই থাকে হিসাবে। একজনকে আমি ডাক্তারবাবুকে মাঝে মাঝে দেখে আসতে বাস, হ্যাঁ, আর তো কাউকে মানে দেখি না। এবার কখন কি আসে বোঝা মুশকিল, তো গেটে থাকে। ডক্টর হিটলার চৌধুরী, তার কর্মক্ষেত্র, সেখানেও কিন্তু গিয়েছিলাম আমরা। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ একেবারে চকমন্ডলা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেখানে তিনি কর্মরত, রামপুরহাট 1 নম্বর ব্লকের মেডিকেল অফিসার হিসেবে। সেখানে কি দেখলো গিয়ে দেখুন। আপনাদের দেখাবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, তিনি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু একেবারে নিজের কর্মস্থলে তিনি কিন্তু উপস্থিত নন। আমি এই জায়গায় ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের কাছে আসবো, একজন চিকিৎসক। ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, যেখানে এই ব্লক মেডিকেল অফিসার BMOH, একেবারে তিনি একটি সরকারি চাকরি করেন এবং তিনি কিন্তু সেই অর্থে নন প্র্যাকটিশনার, যেমনটা আমরা শুনলাম বিশেষজ্ঞ চিকিৎসকরাও বলছেন। কিন্তু তিনি একদিকে সরকারি কাজ করেন, তার পাশাপাশি তিনি একেবারে শান্তিনিকেতন, একটি প্রাইভেট মেডিকেল কলেজ, সেখানকার তিনি RMO। একটা তিনি বেড রেস্টের পরামর্শ দিচ্ছেন এবং তারপরে রাতারাতি তিনিও উধাও হয়ে যাচ্ছেন। কারণটা কি? দেখুন, এই BMOH এর পোস্টটা কিন্তু কম্পালসরিলি নন প্র্যাকটিসিং, তারা প্র্যাকটিস করতে পারেন না। আর যদি এরকম ধরে নেওয়া যায় যে তিনি কারোর হিতাকাঙ্ক্ষী হয়ে বা কারোকে দেখতে গিয়েছেন, সেক্ষেত্রেও তিনি ওই শান্তিনিকেতন মেডিকেল কলেজের হয়ে যেতে পারেন না, বা সেখানে সেই প্রেসক্রিপশনে লিখতে পারেন না। তো পুরোটাই বেআইনি। ওকে জোর করে ধরে এনে একটা লিখে নেওয়া হয়েছে। কারণ আমরা জানি এটা প্রথম নয়। আপনাদের মনে থাকবে যখন CBI যখন অনুব্রতকে ধরতে গিয়েছিল বা ধরতে চাইছিল জেরা করার জন্য, সেই সময় বোলপুর হাসপাতালের একজন ডাক্তারকে পাঠানো হয়েছিল তার বাড়িতে ছুটিতে থাকা অবস্থায়, এবং তিনি বলেছিলেন সেখানকার সুপার নাকি তাকে নির্দেশ দিয়েছেন, এবং তাকে একটা সাদা কাগজে লিখে নেওয়া হয়েছিল যে 14 দিনের বেড রেস্ট। এবং তিনি তারপরে বলেছিলেন যে আমাকে সুপার দাবি করেছিলেন যে একেবারে স্বাস্থ্য ভবন থেকেই নির্দেশ এসেছে। এবং সেইটার পরে দেখুন, তারপরে CBI সেটা মানেনি, না গিয়ে তারপরে তাকে বাড়ি থেকে তুলে এনেছিল। কিন্তু এখানে তো আপনি আশা করবেন না যে পশ্চিমবঙ্গের পুলিশ এটা করবে। সুতরাং পশ্চিমবঙ্গের পুলিশ সেটা করবে না, এবং তাদের মধ্যেও দেখবেন তাকে বলে দেওয়া হয়েছে যে তুমি একটা বাবা কিছু করে একটা মেডিকেল সার্টিফিকেট দাও, দিয়ে অন্তত যেন এইটা আটকানো হলে আমাদের যেতে আমরা এই মুখ রক্ষা করতে পারছি না। তো এইটা পুরো তৃণমূল দল, তার সাথে পুলিশ সব একসাথে যুক্ত আছে, এবং এই ডাক্তারকে দিয়ে বেশ, আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে এই জায়গায় যাব। মিস্টার চট্টোপাধ্যায়, তাহলে এখানে একের পর এক বেআইনি কাজ হলো। প্রথম কথা, তিনি একজন সরকারি চিকিৎসক, নন প্র্যাকটিসিং, সেই অবস্থায় তিনি একটা প্রাইভেট বেসরকারি একটা যে হাসপাতাল রয়েছে সেখানকার তিনি RMO, সেই হিসাবে তিনি নিজের দায়িত্ব পালন করলেন। সব থেকে অদ্ভুত কথা সেটা হচ্ছে বীরভূমের পুলিশ তারা করছেটা কি? একজন চিকিৎসক তিনি রাতারাতি উধাও হয়ে গেলেন তালা দিয়ে, তার হদিশও এখনো পর্যন্ত পাওয়া গেল না। তার মানে নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়। দেখুন, প্রথম যেটা অফেন্সটা হচ্ছে সেটা যে যিনি এই সার্টিফিকেটটা দিয়েছেন, whether he is authorized or not, একদম নাম্বার 1 অফেন্স। সেই অফেন্সে পুলিশ নিশ্চয়ই অ্যাকশন নেবে, নেওয়া উচিত। পুলিশের উচিত যে এই সার্টিফিকেটটা ভ্যালিড কিনা। যে কোনো ডাক্তার দিতে পারে না, এটা হি নন প্র্যাকটিসিং দিতে পারে না, ওর এখতিয়ারের মধ্যে নয়। কিন্তু আমরা দেখা যাচ্ছে যেখানে দল এবং সরকার একই জায়গায় চলে, সেখানে কিন্তু পুলিশ একটা ইনঅ্যাক্টিভনেস আমরা বারবার দেখতে পাচ্ছি। এটা নতুন কোনো ঘটনা নয়। এই ঘটনায় দেখছেন আপনি যদি দুটো কেস দেখালেন, একটা একই রকম সিমিলার অফেন্সে দুটো কেস দেখলেন, একটা অনুব্রত মণ্ডলের ঘটনা, আর একটা দেখালেন TMCB ছাত্র পরিষদের যে একটা জায়গায় তার এগেনস্টে স্ট্রিনজেন্ট অ্যাকশন পার্টি নিচ্ছে,
আর একটা জায়গায় পার্টি তাকে সাপোর্ট করছে। একদম। সুতরাং দেখতে পাচ্ছেন যে এই যে অ্যালাইনমেন্ট এবং বিটুইন দ্য এখানেও পার্টি, কিন্তু বিক্রমজিতের ক্ষেত্রেও কিন্তু পুলিশ একেবারে শতপ্রণোদিত মামলা করেছে, তাকে হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠানো একটু হয়েছে। আমি অ্যাড করব যে এখানে হচ্ছে আরেকটা হচ্ছে দেখুন মেডিকেল কাউন্সিল কিছু করে না, একদম, মেডিকেল আরেকটা একদম। হচ্ছে ব্যাপার হচ্ছে যে এই যে 6 বছরের সাসপেন্ড করা হয়েছে এসব আমরা নাটক দেখে এসেছি। আরাবুলকে 6 বছরের সাসপেন্ড করা হয়েছিল, আবার সেই 6 মাসের সাসপেনশন মধ্যে থেকে নিয়ে তাকে আসা ফেরত হয়েছিল। নিয়ে আসা হয়, সেটা একদমই তাই। হচ্ছে বেশ, নাটক। কর্মক্ষেত্রে যে একেবারে অনুপস্থিত এই চিকিৎসক ডক্টর হিটলার চৌধুরী, দেখুন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ গিয়ে কি দেখলেন। আমরা রয়েছি রামপুরহাট 1-এর চকমন্ডলা স্বাস্থ্যকেন্দ্র। এই হচ্ছে রামপুরহাটের সেই স্বাস্থ্যকেন্দ্র যেখানকার বিএমওইচ হচ্ছে হিটলার চৌধুরী, এবং এখানে এসেও দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওনার গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওনার যে দপ্তর যে ঘর সেই ঘর সম্পূর্ণ ফাঁকা অবস্থায় রয়েছে। যারা কর্মীরা রয়েছেন তারা কেউ কেউ বলছেন যে বিএমওইচ আসেননি, কেউ কেউ বলছেন এসছিলেন কিন্তু চলে গিয়েছে, কিন্তু এখানে এসেও যে এই হিটলার চৌধুরী তার কোন রকমভাবে কোনো খোঁজ পাওয়া গেল না। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। আমি চন্দনদার কাছে এই জায়গায় যাবো। চন্দনদা, তাহলে পুলিশ প্রাথমিকভাবে যেটা জানিয়েছিল যে গোটা ঘটনাটা তদন্ত করে দেখা হবে, তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার বলছে যে পুলিশ কিন্তু একেবারে নিরপেক্ষভাবে নিজের কাজ নিজেরা করছে, কিন্তু এখনো পর্যন্ত দেখুন আজকে 6 দিন হয়ে গেল, অনুব্রত মণ্ডল হাজিরা এড়িয়েছেন। অনুব্রত মণ্ডলের জন্য যে মেডিকেল সার্টিফিকেটটা ইস্যু হয়েছে, যেমনটা গদাধর বাবুও বললেন, সেটা ঠিক না সেটা ভুয়ো সেটা যাচাই করে দেখা দরকার। যে কলটা তিনি করেছিলেন সেই কলের ওপারে সত্যি রাজীব কুমার তিনি ছিলেন কিনা সেটা দেখা দরকার। এই যে ফোনটা এসেছিল সেই ফোনটাকে বাজেয়াপ্ত করা, বাকি যে নিয়ম কানুন রয়েছে সেটাকে একটা প্রসিডিওরের মধ্যে আনা দরকার। পুলিশ এখনো পর্যন্ত কি করেছে সেটা তো সাধারণ মানুষের সামনে আসেনি, বরং অনুব্রত মণ্ডলও চুপ, পুলিশও চুপ, বিক্রমজিৎকে বরং ডাকা হলো, ডাক্তারবাবু উদাও হয়ে গেলেন মাঝখান থেকে। দেখো, ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি জানো, অনুব্রত মণ্ডল এখন সিরিয়াস বিজনেস নয়। আমি বারবার যেটা বুঝতে পারি বা আমরা যেটা বুঝছি, অনুব্রত মণ্ডলের এটা তৃতীয় খণ্ড। প্রথম খণ্ড সেই পুলিশকে বোম মারা, অ্যাকশনস কিচ্ছু হয়নি, বরং প্রোটেকশন পেয়েছেন। দ্বিতীয়, তোমার মনে আছে সম্ভবত ওই শিব ঠাকুর বলে কোনো এক ভদ্রলোককে সামনে এনে একটা মজাদার নাটক তৈরি করা, সেই নাটকের পরিপ্রেক্ষিতে তাকে রুখে দেওয়া, এখানে স্টে ব্যাক করানো, অর্থাৎ একটা লিঙ্গার করানো, পরবর্তী সময় সিভিয়ার অ্যাকশনে তাকে ইডির অ্যাকশনে তাকে নিয়ে যাওয়া হয়েছিল তিহারে। আর তৃতীয় হচ্ছে এই ঘটনা। মানে আমি তোমাকে কেন বলি, তুমি 3টে ঘটনাকে পরপর সাজাও, তুমি দেখবে এন্টারটেনিং ফ্যাক্টটা হচ্ছে এখানে। আমি কেন বলছি সিরিয়াস বিজনেস নয়, প্রত্যেকটা জায়গায় পুলিশ অ্যাক্ট করেছে, পিছিয়ে এসছে, এবং পিছিয়ে এতটাই নম্রতার সাথে এসছে যেটা চোখে পড়ছে। মানুষের কাছে পুলিশের ইমেজ ভগ্ন হচ্ছে, খুব স্বাভাবিক অর্থে অনেক নিচে নামছে এই 3টে ঘটনাতেই। তার পরবর্তী সময় তুমি দেখো, যদি ডক্টরের